নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভাইয়ের দোকানে ঘুরতে এসে অপহরণ দাদা। দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত 2 সদাইপুরে। নাম বিভ্রাটের জেরে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে কীর্ণাহারে। প্রয়াত তৃণমূল নেতা অনাদি মণ্ডল খয়রাশোলে। কার্তিকের সংক্রান্তি তিথিতে মুখ আনা রীতি গ্রাম বাংলায়। বীরভূমের পারুই থানার অন্তর্গত মৌলানা গ্রামের শেখ আজারউদ্দিন বিকেল 5টা নাগাদ পারুই বাস স্ট্যান্ডে তার ভাইয়ের দোকানে আসেন। তার দোকানের কাজ করা কর্মী শেখ তাজিম আজারউদ্দিনকে চা খাওয়ার নাম করে নিয়ে যায় বিকেল 5টার সময়। তারপর থেকে বাইক চালিয়ে পারুই থেকে সদাইপুর যাওয়ার রাস্তায় মাঝি গ্রামের কাছে বাথরুম করার জন্য দাঁড়ায় শেখ তাজিম। তারপরে তার সন্দেহ হয় হঠাৎ একটি 4 চাকা এসে আজারউদ্দিনের কাছে দাঁড়ায় এবং কিছু না বলেই মুখে গামছা বাঁধা প্রায় 5 জন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে গাড়ির ভেতর তাকে নিয়ে চম্পট দেয়। এরপরে তার ফোনের সুইচ অফ করে দেয়। তারপর থেকে মারধর করে দুবরাজপুর এলাকার একটি জঙ্গলে আটক রেখে বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। 50 লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। তারপরে ঘটনাস্থলে পরিবার পারুই থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনে লোকেশন ধরে রাত্রি 2টো নাগাদ উদ্ধার করেন অপহরণ হওয়া রেশন ডিলারের ছেলে শেখ আজারউদ্দিনকে। ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিরা পলাতক। মেন অভিযুক্ত শেখ তাজিমকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ। অপরদিকে ঘটনায় অপহরণকারী ব্যক্তিকে উদ্ধার করে পারুই থানার পুলিশ দুবরাজপুর ও লোকপুর থানার যৌথ পুলিশের উদ্যোগে তাকে উদ্ধার করে আজ শনিবার 16ই নভেম্বর অভিযুক্ত 6 জনের মধ্যে গ্রেপ্তার হওয়া একজনকে সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে তা অনুমতি মেলে। এরপর পুলিশি হেফাজতে নেয়ার পর আরও তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ হবে। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রের খবর। এদিন সরকারি আইনজীবী কেশব দেওয়াসী জানান, আজকে ওই কিডন্যাপিংয়ের কেসটাতে একজনকে অ্যারেস্ট করেছিল এবং তাকে স্পট থেকে হাতে নাতে ধরেছিল এবং তাদেরকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। আদালত সবদিক বিচার বিবেচনা করে ওকে 26-11 তারিখ পর্যন্ত রিমান্ড দিয়েছেন। আর্মস একটা ধারা আছে, ইনভেস্টিগেশন স্টেজ, আস্তে আস্তে ক্রমশ সবকিছু প্রকাশ হবে। এখন ইনভেস্টিগেশন চলছে তো সবকিছু বলা উচিত নয়, সেই কারণে আমি এখন ডিসক্লোজ করছি না। আমার নাম কেশব দেওয়াসী। অন্যদিকে অপহরণ হওয়া ব্যক্তি শেখ আজারউদ্দিন বলেন, হয়তো রাত ঘন্টা থাকার পরে আমাকে চা খেতে বলে নিয়ে যাই, বাজারে চা খেয়ে আসি। ভাইয়ের বাইক নিয়ে আমি চা খেতে যাই দুজনে। ওখানে যাওয়ার পরে বলছে একটু দরকার আছে, ওই সামনে ওখান থেকে ঘুরে আসি। তাই বলে আমি চা খাই, তুমি যাও। ওই জন্য দুজনে ঘুরে আসি, 2-5 মিনিট লাগবে ঘুরে আসি। তো 2-5 মিনিট যাওয়ার পরে ওই পারুই থেকে রসাইপুর যে রাস্তায় মাঝিক গ্রাম, ওই রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে বাথরুম করবো, দাঁড়াইলে গাড়িটা একটা ফাঁকা জায়গা দেখে পুকুরে পাড়ে ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে ও নামলো, আমিও নামলাম। নামার সঙ্গে সঙ্গে দেখি পেছনে একটা কালো রঙের একটা 4 চাকা গাড়ি। 4 চাকা গাড়ির সঙ্গে সঙ্গে নেমে আমাকে ওই গাড়ি ভরে হওয়ার চেষ্টা করছিল ওই সামনে যে ছিল নেমে। তো আমি ওদের সঙ্গে খানিকটু করছিলাম, মানে না চাপার জন্যে। তো ওই তাজিম, আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে তাজিম আমাকে ধরে জোর করে ওদের সঙ্গে ভরে দিলেন। যে ভাইয়ের দোকান যে মিস্ত্রি তাজিম, ভরে দেওয়ার পরেও আমার ভাইয়ের গাড়িটা, আমার যে গাড়িটা ছিল বাইকটা সামনের দিকে নিয়ে ও আগাতে থাকলো। আর 4 চাকাতে ভরে আমাকে দুদিকে 2টো বন্দুক লাগিয়ে, মাথায় একটা এই পেটাসের সাইডে বন্দুক পিস্তল লাগিয়ে আমাকে বলছে চেঁচাবি তাহলে এখানে শ্যুট করে তোকে ফেলে দেবো এখানে। আমি চুপচাপভাবে গলাতে গামছা দিয়েছিল একজন পেছন দিক থেকে। আমাকে নিয়ে যেয়ে আমোদপুর রাস্তায় ওঠে। আমোদপুর থেকে ওইদিকে সিউড়ি থেকে ওই কি বলে রাজনগর না, ওই বক্রেশ্বর নিয়ে বক্রেশ্বর থেকে ওই গ্রামটা ভুলে গেলাম, গোপালপুর হয়ে একদম ওই লোকপুর রাস্তায় উঠছে, এই বালিজুড়ি আছে,
যে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাকে টেনে গাড়ি থেকে নামিয়ে, আমার মোবাইল ছিল, মোবাইলটাকে প্রথমে কেড়ে নিলে, আমার যে টাকা ছিল টাকাটাও নিয়ে নিয়ে ওরা, যে আসামি ধরা পড়ছে ওই নিয়েছে, যে ফিল্ডে ধরা পড়ছে আমার সঙ্গে। তারপরে আমাকে মাঝে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে যাওয়ার ফলে আমাকে ওখানে বস করে আমাকে পিস্তল লাগাই কানে আর পেটে, আর মারধর চালাই, বলে বাড়িতে ফোন করো। আমার ফোনটা সুইচ অফ ছিল, সুইচটা অন করলো, অন করে ভাইকে, যে ফোন লাগা ভাইকে, আমি ভাইকে ফোন লাগাইলাম। ভাইয়ের সঙ্গে অনেক কথা হচ্ছে, ওই 50 লাখ টাকা মুক্তিপূরণ দাবি ওরাই করে, 50 লাখ টাকা মুক্তিপূরণ দাবি করে। 50 লাখ টাকা নেয়, আর না নিয়ে এলে ভাইকে এখানেই কেটে দেবো, এবার কেটে পিস পিস করে ভাসিয়ে দেবো নদীতে, নাই শুট করে রেখে দেবো এখানে, কেউ খুঁজে পাবি না। তারপরে আমাকে জোরদার করে মারধর শুরু করে, আমার ওয়াইফকে ফোন করে, ওয়াইফের নাম্বার বলছে, ওয়াইফের নাম্বারে ফোন লাগা, ওয়াইফের নাম্বারে ফোন লাগাইলাম, ওকেও মানে মুখ খিস্তি করে যা বলার বললো। আর বাবাকে বলছি, বাবাকে ফোন লাগা, বাবাকে ফোন লাগাইলাম। ফোনে তো মানে সবাইকে করছে ওরা, মানে 50 লাখ টাকাই ডিমান্ড। তো ভাই শেষকালে বলছে, আমি 2 লাখ টাকা জোগাড় করেছি, 2 লাখ টাকা নিয়ে যাচ্ছি, 2 লাখ টাকাতে কিছুই হবে না, 50 লাখ টাকা 50 পয়সা কম হলে আমি ছাড়বো না, এখানেই শেষ করে দেবো। দফা দফা কিছু না হওয়ার পরে আমাকে বলছে, তাহলে তো মোসামজল নিয়ে যাবো, মোসামজল ড্যাম্পে তোকে ফেলবো, এখান থেকে খুলে, কিছু হচ্ছে না। দিয়ে অবসরে ওই ভাইরা কাকারা যেয়ে পাড়ি থানায় যেয়ে ওরা যাই হোক মোবাইলে আমার লোকেশন ট্যাপ করে বা এই করে যাই হোক আমাকে দুরাজপুর থানায় পুলিশ অফিসার যে আমাকে পাড়ি থানায় ওসি, দুরাজপুর থানায় ওসি যে আমাকে ওই ওখান থেকে জঙ্গল থেকে 5-7 ঘন্টা পরে আনুমানিক আমাকে 6টা নাগাদ নিয়ে গিয়েছিল। না না, সন্ধ্যা 6টা, 2টা 2:30 এরকম রাত্রি, 2টা 2:30। মারধর আমাকে পিঠে করেছে, ওই পিস্তল ছিল ওদের কাছে, ওই পিস্তলে বাটে করে। ওরা গাড়িতে ছিল 5 জন, আর যে মেন তাজিম, যে ভাইয়ের দোকানে তাজিম শেখ, ওই আমাকে নিয়ে যায় দোকান থেকে, ওই এই দরকার আছে বলে, আর ওই গাড়িতে চাপাই। আর ওই গাড়িতে সামনে দিকে আমার বাইকটা, ভাই যে বাইকটা ছিল, ওই বাইকটা চালিয়েও সামনে দিকে নিয়ে ওই পালিয়ে গেছে, রাস্তা দেখে নিয়ে গেছে। ও ধরা পড়েনি, ধরা পড়ছে আমি চিনি না ওকে, এনে ওই আমার সঙ্গে, যার নামটা জানি না আমি, গাড়িতে ছিল অস্ত্র। হ্যাঁ, দুটো, একটা রিকভারি হয়েছে আর একটা ও কোথায় ছুটি দিয়েছে, রিকভারি করতে পারে নাই, কোথায় নিয়ে পালিয়ে গেছে। আর আমার মোবাইলটা পাইনি, আর বাইকটা পাইনি আমি, আর মোবাইলের বাইক। হ্যাঁ, আতঙ্কিত তো প্রচুর আতঙ্কিত। আমাকে তো বলছে, তোর বাড়িতে সামনে আমার লোক আছে, যিনি ধরা পড়েছে তিনি বলছে, আমার বাড়ির সামনে লোক, সাইডে লোক আছে, তো বাবাকে মেরে দেবো, তোর স্ত্রীকে মেরে দেবো, তো ভাই আছে দোকানে, ভাইকে এক্ষুনি, ওখানে লোক আছে আমার, এক্ষুনি শ্যুট করে দেবো ফোন করে, কি বলছিস বল। তো ফোন লাগা, ফোন তাড়াতাড়ি করে তো 50 লাখ টাকা জোগাড় করতে বল তাড়াতাড়ি, ইমিডিয়েটলি। উদ্দেশ্যটা সেটাই ওরা জানে, কি উদ্দেশ্য, টাকার। ওরা সেই তাজিম বলবে, ধরা পড়লেও বলবে তাজিম কিসের জন্য করেছে। আমার নাম শেখ আজহারউদ্দিন, বাড়ি মহুলনা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
সদাইপুর চিনপাই বাইপাসে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন দুজন। জানা গেছে সিউড়ির দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল একটি ছোট হাতি গাড়ি এবং উল্টো দিকে দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল খালি ডাম্পার গাড়িটি। চিনপাই বাইপাসের কাছে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় ছোট হাতি গাড়ির চালক মৃন্ময় দাস ও খালাসি জয় বিশ্বাস দুজন গুরুতর আহত হন। তাদের বাড়ি মোরগ্রাম, আউসগ্রাম, বর্ধমান। অন্যদিকে দুর্ঘটনার পর ডাম্পারের চালক ও খালাসি পলাতক। ঘটনাস্থলে রয়েছে সদাইপুর থানার পুলিশ। গাড়ি দুটিকে আটক করেছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। নাম বিভ্রাটের কারণেই এক বিদ্যালয় পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেল একই নামে একই বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ার অ্যাকাউন্টে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার কীর্ণাহাট তারাপদ উচ্চ বালিকা বিদ্যালয়ে। দুজন ছাত্রীর নামই চৈতালি হাজরা, আর সেই কারণেই নাম বিভ্রাটের কারণেই বিদ্যালয় পড়ুয়ার ট্যাবের টাকা গেল একই বিদ্যালয়ের অন্য পড়ুয়ার অ্যাকাউন্টে। কীর্ণাহাট তারাপদ উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী চৈতালি হাজরার ট্যাবের টাকা প্রাক্তন ওই বিদ্যালয়ের ছাত্রী চৈতালি হাজরার অ্যাকাউন্টে চলে যায়। অভিযোগ, দুই ছাত্রীর কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ পর্যাপ্ত ডকুমেন্ট গ্রহণ করে। তারপর প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় বর্তমান ছাত্রী চৈতালি হাজরা টাকা ফেরত পায় প্রাক্তন ছাত্রী চৈতালি হাজরার কাছ থেকে। এদিন একাদশ শ্রেণীর ছাত্রী চৈতালি হাজরা জানান, আমি 12-এ পড়ি এখন। আমি 11 যখন পড়তাম তখন ট্যাবের টাকার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি দুর্গাপুজোর ছুটি চলছিল, ওই জন্য সবার টাকা ঢুকেছে কিন্তু আমার ঢুকেনি। আপডেট করার পর দেখলাম। তারপর আমি স্কুল খোলার পর ম্যামদেরকে বললাম। ম্যামরা আবার মানে যে লিস্টে নাম দিয়েছিলাম ওই লিস্টে দেখলো যে চৈতালি হাজরা কার নাম লেখা আছে, কিন্তু আমি যখন ম্যাম বলল যে তোমার বাবার নাম কি, আমি বললাম সন্তোষ হাজরা। এবার ওইখানে করা ছিল কানু হাজরা। তো এবার অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা, আমার টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তারপর টাকাটা কে দিল? টাকাটা মানে ওদেরকে বলা হয়েছিল কিন্তু ওরা বেশ সুস্থভাবে দিতে চায়নি টাকাটা। ওরা বলছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন আমাদের প্রাপ্য। কিন্তু তারপর ম্যামরা ওদেরকে বুঝিয়েও পারেনি, ওই জন্য থানায় গিয়েছিলাম। থানাতে গিয়ে পুলিশ গিয়ে ওদের বাড়িতে বলেছে। তারপর আজকে ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে আমাকে পুলিশই টাকাটা দিয়েছে। পুলিশ কি বাড়িতে এসে দিয়ে গেছে? না না, ব্যাংকে। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা মানে যখন পুজো ছুটি চলছিল তখন আমি জানতে পেরেছিলাম যে আমার টাকা ঢোকেনি। তারপর আমি স্কুলে গিয়ে শনিবারে গিয়ে ম্যামরা বুঝতে পারলো যে কিভাবে কি হয়েছে। তারপর আজকে আমি টাকাটা পেয়েছি। কি মনে করছে এই ধরনের ঘটনা কি হতে পারে? মানে ম্যামদেরই একটু ভুল হয়েছে। মানে হ্যাঁ, এবার আমার নামও চৈতালি হাজরা, ওর নামও চৈতালি হাজরা, তো ওখানেই ভুল হয়ে গেছে ম্যামদের। কিন্তু ম্যামরা আমার জন্য অনেক করেছে, ম্যামদের জন্য আমি টাকাটা পেয়েছি। তোমার নাম? চৈতালি হাজরা। পাশাপাশি তার মা বলেন, দিদিমণি ডকুমেন্টস নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক পাস করেছে, 11-এ ভর্তি হয়েছে। আমার মেয়ে ট্যাপের টাকা ঢুকেছে, ওনারা বলছে তোমার মেয়ে টাকা ঢোকানে, যে অন্য জনের টাকা ঢুকেছে। দিদিমণি ডকুমেন্টস নিয়ে বলছে নিয়ে ছিল, একটা ম্যাম ছিল ওখানে, ওর বাবা সই নিয়েছে, ওর বাবা সব জেরক্স নিয়েছে, আমার মেয়ে জেরক্স নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে। বলছে যে না, ওর ডকুমেন্ট নিয়ে অন্য জনের টাকা ঢুকেছে, অন্য জনে পাবে। ওই টাকাটা যেলাম ব্যাংকে, দিয়ে পুলিশের হাতে টাকাটা তুলে দিল, দিয়ে পুলিশ আবার ম্যামকে দিল। বলছে না, তোমাদের টাকা তোমাদের জব দেবসি করেছে, তোমাদের টাকা দিয়ে 2 দিন পুলিশ এসেছিল। আমার ছেলেকে 4 দিন ফোন করেছিল, আমার মেয়েকে 5 দিন ফোন করেছিল। দিদা এরপরে বলছে যে তোমাদের টাকা নয়। মানে তারপরে কি ঘটনা?
তারপর বলি তোমার টাকাটা নয়, তোমার ওদিন টাকাটা দিতে হবে। আমাদের 1400 টাকাটা দিল, 14,000 টাকা দিলাম, আমাদের দিল না। টাকাটা কার? টাকাটা আমার 44,000 টাকার নামে ঢুকেছে, আবার ওর বাবার নামে অ্যাকাউন্ট, ওর বাবার নামে ঢুকেছে, বাবা তুলতে পাবে। তা ওরা বলছে না, অন্যজনের টাকা ঢুকেছে, ওরা পাবে, ওই 14,000 পাবে, তোমরা পাবে না। ওর বাবার নাম সন্তোষ হাজরা, এর বাবার নাম কানন হাজরা। তার বাড়ি কি কোথায়? এখানে বাড়ি মতিপুর। আমি আইডি নাম্বার নিয়েছে, আবার আধার নাম্বার নিয়েছে, ভোটার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নিয়েছে, সবই নিয়েছে। আমি দিয়ে বলছি না, তোমার ডকুমেন্ট নিয়ে নিয়ে বলছি নিয়ে তোমরা চেক করতে পারো। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? স্কুল জানিয়েছি, বলছি না আমার ডকুমেন্ট নিয়ে এই যে কিনার গার্লস স্কুলে। আপনার নাম? আমার নাম শিখা হাজরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কীর্ণাহার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ রোগ ভোগের পর বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার 15ই নভেম্বর প্রয়াত হলেন খয়রাসোল ব্লকের তৃণমূল নেতা অনাদি মণ্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দুবরাজপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়মিত চিকিৎসা চলছিল। দিন কয়েক আগে থেকেই অবস্থার অবনতি হয়। গতকাল শুক্রবার 15ই নভেম্বর খয়রাসোলের বসত বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে তৃণমূল নেতৃত্ব সহ দলীয় কর্মীরা ভিড় জমান। পাশাপাশি দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা মরদেহে মাল্যদান করে সমবেদনা জ্ঞাপন করেন। পরবর্তীতে মরদেহ খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ দলীয় পতাকা জড়িয়ে এবং ফুল মালা দিয়ে স্মরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং 2 সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও নেতৃত্ব হিসেবে ছিলেন শেখ জয়নাল, শেখ জুলফিকার আলী, দেবদাস নন্দী, সপ্তম গোপসহ প্রমুখ নেতৃত্ব। এদিন তৃণমূল কোর কমিটির সদস্য কাঞ্চন কুমার দে বলেন, আমরা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের এক যোগ্য নেতৃত্বকে হারালাম। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই ব্লক নেতৃত্ব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এদিন তিনি আরও জানান, আজ আমরা খয়রাসোল ব্লকের যোগ্য নেতৃত্বকে হারালাম। 85 বছরের বয়স্ক অনাদিনাথ মণ্ডল দীর্ঘদিন রোগজনিত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করে আমরা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে আজকে আমরা ওনার মরদেহে দলীয় কার্যালয়ে ফুল এবং দলীয় পতাকা দিয়ে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং ওনাদের যে পরিবার, ওনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি কামনা করি আমরা। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের শিউরের বিভিন্ন প্রান্তে চাষিরা আজ থেকে শেষ দিনের সংক্রান্তি তিথি পালন করে এবং এই তিথিতে মুঠো ধান আনার রীতি আছে মাঠ থেকে। এই মুঠ আনার রীতি হলো চাষিরা তাদের নতুন ধান খেতে জমি থেকে কেটে নিয়ে নামাবলি বা নতুন বস্ত্রতে মুড়ে মাথায় করে পায়ে হেঁটে বাড়িতে নিয়ে আসেন।
বাড়িতে নিয়ে আসার সময় বাড়ির মহিলারা শঙ্খ উলুধ্বনির মাধ্যমে পা ধুয়ে সেই ক্ষেতের ধানকে, যা গ্রাম বাংলায় প্রচলিত কথায় মুঠো লক্ষ্মীকে বাড়ির দেবতার আসনে বসিয়ে পুজো করা হয়। এই রীতি রেওয়াজ অনেক দিন ধরেই চলে আসছে গ্রাম বাংলায়। তারপরেই গ্রাম বাংলার উৎসব নবান্ন উৎসবের দিন ঠিক করে আনন্দ উৎসবে মাতবেন গ্রামের চাষি থেকে সকলে। আত্মীয় স্বজনদের নিয়ে নতুন অন্ন ধান কেটে নিয়ে এসে তৈরি করে দেবী অন্নপূর্ণার চরণে দিয়ে পুজো করে নবান্ন উৎসব পালন করা হবে, যেখানে আত্মীয় পরিজনদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠবে গ্রাম বাংলায়। আর তাই সকাল থেকে সমস্ত কাজ ফেলে জমিতে মুঠো আনার রীতি দেখা গেল সকাল থেকে। এই মুঠো লক্ষ্মী পুজোর পরে সমস্ত ধান কাটতে শুরু করে চাষিরা। এবারে বৃষ্টি ঠিকঠাক সময় হওয়ার ফলে ধান চাষও ভালো হয়েছে, এতে খুশি চাষিরাও। ফলনের পাশাপাশি চাষের গুণমান বৃদ্ধি হয়। লক্ষ্মীর আরাধনায় মুঠি রাখতে বিশাল করে নবান্ন উৎসব পালন করা হয়। এদিন এক চাষি জানান, মানে এটা মানে কার্তিকের সংক্রান্তি তিথিতে করা হয়। কি এটা? পূর্ণিমা। হ্যাঁ, এটা কি তিথি বলছে? এটা শুক্লপক্ষে। মানে কি বলা হচ্ছে এই উৎসবটা? উৎসব এটা মুঠ সংক্রান্তি। আচ্ছা, কি করা হয়? এটা মুঠ পুজো করে, লক্ষ্মী পুজো করে, হ্যাঁ, তারপরে ধান নবান্ন করে, নবান্ন করে আবার ধান কাটতে আরম্ভ করে। মূলত এটা কারা করে? চাষিরা। সাধারণত। নিয়ম কি আছে? নিয়ম মানে সংক্রান্তিতে মুঠ এনে, মুঠটা কিভাবে আনা হয়? বা মুঠটা ধানটা কেটে, হ্যাঁ, মানে 5 গজ। কোথায় কাটা হয়? মানে ঈশান কোণে? ঈশান কোণে, জমির ঈশান কোণে। তারপর ওইটা কেটে বাড়ি নিয়ে গিয়ে নামাবলিতে জড়িয়ে, হ্যাঁ, নামাবলিতে জড়িয়ে, হ্যাঁ, মুঠ স্থাপন করে, হ্যাঁ, বাড়িতে এলোনি, তারপরে ঠাকুর দিয়ে পূজন করা হয়। তারপরে মুন্ডা বাতাসা এসব দিয়ে তারপরে ধান কাটা উৎসব। তারপর ধান কাটা উৎসব। তারপরে কি নবান্ন? তারপরে অনেকে করে, আবার মাঝখানে অনেকে করে। মানে ধান কাটার পরে এই পুজো করার মুঠ সংক্রান্তি পরে অনেকে মুঠ নিয়ে এলো, 5 তারিখেও করে। আজকে 1 তারিখ, এই সংক্রান্তি 1 তারিখ, 5 তারিখ করে মুঠ নিয়ে যাওয়ার সময় মাথায় করে। মুঠ নিয়ে যাওয়ার সময় কোনো কথা বলা হবে না কাউকে, মুঠটা স্থাপন করে তারপরে কথা বলা। কি নাম আপনার? আমার নাম সৎকুমার মণ্ডল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।